এই যে গত ইলেকশনটা গেল, কিভাবে ইলেকশনটা হলো? আমাদের নেতা তারেক রহমান 18 মাস আগে বলেছিলেন এই আগামী ইলেকশনটা এমন একটা কঠিন ইলেকশন হবে যে কঠিন ইলেকশন আমরা কোনোদিন করি নাই। আপনাদের মনে আছে? সেই কঠিন ইলেকশনটা কিন্তু আমাদেরকে করতে হয়েছে। ভোটটা গণার আগ পর্যন্ত, ভোট গণা শেষ হওয়ার আগ পর্যন্ত এই রাজাকারের বাচ্চারা, স্বাধীনতা বিরোধীরা এমন ভাবে প্রচার করেছিল যে এইবার আর যাই হোক জামাত ইসলাম রাষ্ট্র ক্ষমতায় যাবে। কথাটা ঠিক না? মাস্টাররা বিশ্বাস করত, প্রফেসররা বিশ্বাস করত, প্রিসাইডিং অফিসাররা বিশ্বাস করত, পুলিশরা, আর্মিরা বিশ্বাস করত জামাত ইসলাম ক্ষমতায় যাবে। আর আমি একটা হতভাগা বোকা মানুষ, আমি বলছিলাম জামাত ইসলাম ক্ষমতায় গেলে আমি বিষ খাবো। কথাটা আপনাদের মনে আছে? কোনটা ঠিক হয়েছে? আমার বিষ খাইতে হয়েছে না জামাত ইসলাম পরাজিত হয়েছে? বলুন আপনারা। কাজেই মনে রাখবেন, আমি যে ভবিষ্যৎবাণী করব আল্লাহ আমার উপরে, আমার অভিজ্ঞতা থেকে, 61 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে আমি ভবিষ্যৎবাণী করি। আমি আপনাদেরকে বলে যাই, জীবনে কোনোদিন আর জামাতে ইসলাম ক্ষমতায় আসতে পারবে না। এটা ছিল, তারা স্বাধীনতা বিরোধী, তারা মধ্যযুগীয় বর্বর রাজনীতি করে। বর্বর, এরা হলো বর্বর, মধ্যযুগীয়। এরা আমার মা বোনদেরকে 11 বছর বয়সে বিয়ে দিতে চায়, মেয়েদেরকে ক্লাস 5 এর বেশি পড়তে দিতে চায় না। এরা আধুনিক শিক্ষায় আমার সন্তান শিক্ষিত হোক এটা চায় না। বিশ্ববিদ্যালয় রাখবে না জামাত ইসলাম ক্ষমতায় গেলে, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি রাখবে না, সাহিত্য, সংস্কৃতি, গান কিচ্ছু রাখবে না। ওই রাজাকারের বাচ্চাদের হাতে কি আপনারা দেশের ক্ষমতা দিতে চান? এই রাজাকারের বাচ্চারা ইসলামের টিকিট বেচবে, যা পাল্লা মার্কায় ভোট দিলে নাকি আল্লাহ বেহেশত কনফার্ম করবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এদেরকে দৈরে জুতা পিটা করবেন। সোজা হিসাব, যারা বলবে পাল্লা মার্কায় ভোট দিলে ক্ষমতায় যাওয়া, বেহেশতে যাওয়া যায়, কারণ এরা আল্লাহর সাথে শিরিক গুনাহ করছে এবং মুসলমানদেরকে ভুল বুঝাচ্ছে। কারণ বেহেশতে নেওয়ার ক্ষমতা অথবা দুজকার নেওয়ার ক্ষমতা একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের। কথাটা ঠিক না বেটি? এই রাজাকারের বাচ্চারা ধর্ম বিক্রি করে, এই রাজাকারের বাচ্চারা গোপনে টাকা দেয়, এই রাজাকারের বাচ্চারা বিভিন্ন জায়গাতে, আমি আর ওইসব তাদের ব্যক্তিগত চরিত্রের কথা বলতে চাই না, সব উদাম করে দিতে পারি আমি এদের ব্যক্তিগত চরিত্র। এরাই হলো বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট লোক। ইসলামের, মহান ইসলাম ধর্মের নামে ব্যবসা করে মানুষকে বিভ্রান্ত করে। আমার মা বোনেরা এবং অনেক ভাইয়েরা বিভ্রান্ত হয়েছেন ইলেকশনের সময়। প্রথমে গিয়া কইছে টাকা বেহেশত দিমু, তারপরে পকেট থেকে টাকা দিছে, টাকা দিছে। তারা প্রশাসন ব্যবহার করছে, যদিও চট্টগ্রাম মিঠামনের সিভিল প্রশাসন তাদের পক্ষে ব্যবহার হয় নাই। আমি কয়ে দিলাম, জিয়াউর রহমান প্রথম বলল, আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। এটা হলো 27 তারিখ 2টার পরে, এবং ঠিক তার একটু পরেই বললেন, আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ অন বিহাফ অফ আওয়ার গ্রেট ন্যাশনাল লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখন আপনি বলবেন শেখ মুজিবকে আপনি কিভাবে দেখেন? আমি শেখ মুজিবকে দেখি ফাইনাল খেলার ক্যাপ্টেন হিসাবে, মুক্তি স্বাধীনতা সংগ্রামের। আর জিয়াউর রহমানকে দেখি এই খেলায় প্রথম উঠছে একাই একটা সেঞ্চুরি মেরে ম্যান অফ দ্য ম্যাচ হয়ে গেছে। তার এর আগে কেউ চিনত না। এর আগে আপনি চিনতেন 25শে মার্চ জিয়াউর রহমানকে? যখন 26শে মার্চ ঘোষণা দিচ্ছে তখন মানুষ মনে করছে ইয়েস, মেজর জিয়া নামে একজন মেজর আছে, বাপের বেটা। তারপরে সেই মেজর জিয়া 1 নম্বর সেক্টর কমান্ডার, 2 নম্বর সেক্টর কমান্ডার খালেদ মুশাররফ, 3 নম্বর সেক্টর কমান্ডার শফিউল্লাহ, আমি মিথ্যা বললে মুক্তিযোদ্ধারা বলেন, 4 নম্বর সেক্টর কমান্ডার সিয়াদ দত্ত, 5 নম্বর সেক্টর কমান্ডার মীর শওকত আলী, 6 নম্বর সেক্টর কমান্ডার MK বাশার, 7 নম্বর সেক্টর কমান্ডার কাজী নুরুজ্জামান, 8 নম্বর সেক্টর কমান্ডার MA মঞ্জুর, 9 নম্বর সেক্টর কমান্ডার মেজর MA জলিল, 10 নম্বর হলো নৌবাহিনী, আর 11 নম্বর সেক্টর কমান্ডার হলো কর্নেল তাহের।
কি কথাটা হাসান আমি 11টা সেক্টর কমান্ডার। এখন তো জীবিত আছি আমরা। 11টা সেক্টরে যুদ্ধ হলে তাদের প্রধান সেনাপতির নাম কি আপনারা বলেন? এমএজি উসমানী। উনি ছিলেন কর্নেল। মুক্তিযুদ্ধের সময় তাজউদ্দিন সরকার তাকে বলল জেনারেল এমএজি উসমানী। সেই এমএজি উসমানী হলো প্রধান সেনাপতি। 17 এপ্রিল মুজিবনগর মানে মেহেরপুরে একটা সরকার হইল, যে সরকারের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের জেলে, উপরাষ্ট্রপতি এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এবং প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ। কতটা সত্য না মিথ্যা বলেন আপনারা? হ্যাঁ, লুহানি যাবে নাকি? সেই মুজিবনগর সরকারের অধীনে যুদ্ধ হইল। আমরা যুদ্ধ করলাম। আমি ফজলুর রহমান প্রথমে মুক্তিযোদ্ধা হিসেবে যুদ্ধ করলাম। 3 বার ভিতরে আসলাম। প্রথমবার 12 এপ্রিল হামিদ সাহেবরা আটকাইছে, সিদ্দিক মিয়ারা গন্ডগোল হয়েছিল, তাকে ওই দক্ষিণের হাওয়া দিয়ে ঘুরে আমার বাড়িতে নিয়ে আসলাম। নিহার বাবু আপনি সাক্ষী। হামিদ সাহেব আসলো, শাহাবুদ্দিন ঠাকুররা গেল। ইটনাতে আমরা থাকতে পারতেছি না, আমাদের বাড়িতে আমরা 3 দিন রইলাম। 3 দিন থেকে প্রথমে কিশোরগঞ্জের 8 জন মানুষ প্রথম মুক্তিযুদ্ধে গেলাম। 8। 1 আব্দুল হামিদ, 2 ফজলুর রহমান, 3 শাহাবুদ্দিন ঠাকুর, 4 কবিরউদ্দিন ভূঁইয়া, 5 এম এ আফজল, 6 মানিক কালকে মারা গেছে কিশোরগঞ্জে, গতকালকে মুক্তিযোদ্ধা মানিক, 7 সিদ্দিক মতি মানে মতির রহমান মুক্তিযোদ্ধার নামে যে বাজারটা আছে একরামপুরে। 8 হইল সিদ্দিক। এই 8 জন গেলাম। নৌকা বাইয়া তাহিরপুর গেলাম। তাহিরপুর থেকে আমরা হাইটে গেলাম টেকের ঘাট। সেই টেকের ঘাট থেকে হাইটে তারপরে গেলাম আমরা গুমাঘাটে গিয়ে বন্দী হইলাম ইন্ডিয়ান পুলিশের কাছে। সেইখানে এক হামিদ সাহেব সহ আমরা সবাই জেল খাটলাম। জাতির প্রত্যাশা পূরণে বিরোধী দল হিসাবে, নির্বাচিত সংসদ সদস্য হিসাবে দেশ এবং জাতির জন্য আমাদের ভূমিকা কি হবে, এবং সেই ভূমিকা তো আগামীকাল থেকেই শুরু হবে, সেই ব্যাপারেই আমরা মূলত পরামর্শের জন্য বসেছিলাম। তা আমরা এই আমাদের সংসদীয় দল বা জোটের এই অধিবেশনে নির্বাচিত সকল এমপি উপস্থিত ছিলেন। খোলামেলা আমরা কথা বলেছি, মতামত নিয়েছি, পরামর্শ নিয়েছি। আমরা চাই জাতীয় সংসদ দেশ এবং জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর বা অর্থবহ ভূমিকা পালন করুক। ইতিমধ্যেই আমরা ঘোষণা করেছি বিরোধী দল হিসাবে আমরা একটা দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করতে চাই। সকল ব্যাপারে বিরোধিতা নয়, আবার না বুঝেও কোনো সহযোগিতা নয়। দেশ এবং জাতির কল্যাণে সরকারি দলের গৃহীত সকল সিদ্ধান্ত এবং পদক্ষেপে আমাদের সমর্থন থাকবে, সহযোগিতা থাকবে। কিন্তু দেশ এবং জাতির ক্ষতি হয় এমন কোনো সিদ্ধান্ত কিংবা পদক্ষেপ নিলে আমরা আমাদের দায়িত্ব সেভাবেই পালন করব। প্রথমে আমরা ভুল করলে ভুল ধরিয়ে দেব, সংশোধনের সুযোগ দেব, পরামর্শ দিব। যদি দেখি পরামর্শে কাজ হচ্ছে না, প্রতিবাদ করব। প্রতিবাদে যদি কাজ না হয় তাহলে জনগণের অধিকারের পক্ষে আমরা শক্ত হয়ে দাঁড়াবো। তা আমরা চাই যে প্রথমটাই কাজ হোক, দ্বিতীয়, তৃতীয়টার, চতুর্থটার কোনো প্রয়োগের প্রয়োজন যেন না হয়। এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে সরকারের সদিচ্ছার উপর। যেহেতু তারা সংসদে সংখ্যাগরিষ্ঠ, তারা যদি সংখ্যাগরিষ্ঠতার বলে কোনো কিছু করতে চান পারবেন, কিন্তু যদি আলাপ আলোচনার মাধ্যমে যৌক্তিক বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন তাহলে সেটা হবে জাতির জন্য উত্তম। এই সংসদটা হঠাৎ করে এইভাবে হয়নি, একটা বিশেষ প্রেক্ষাপটে হয়েছে। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ তার মেয়াদ পূর্ণ করতে পারেনি, দ্বিতীয়টা পারেনি, তৃতীয়টা পারেনি, চতুর্থটা পারেনি। 91 সালে গঠিত
সংসদই তার মেয়াদ প্রথম পূর্ণ করে বাংলাদেশের স্বাধীনতার পর। 96 সালে দ্বিতীয় সুযোগ, 2001 সালে তৃতীয় সুযোগ, এবং 2008 সালে যেটা হয়েছিল সেটাও পূর্ণ মেয়াদ পূর্ণ করেছিল। বাকি যেগুলা হয়েছে সেগুলাকে জনগণ নির্বাচন হিসাবে দেখে না, মানে না, এর কোনো নৈতিক বৈধতা ছিল না। এরপরে এই নির্বাচন তো 26 হওয়ার কথা ছিল না। সংবিধান মানলে এই নির্বাচন হবে 29। 26 হয়েছে 24-এর কারণে। 24-এর সীমাহীন ত্যাগ এবং তিতিক্ষার উপর অসংখ্য জীবনের বিনিময়ে অসংখ্য মানুষের আহত পঙ্গুত্ব বরণ করার বিনিময়ে এবং টানা 15.5 বৎসর বিপুল সংখ্যক মানুষের জীবনদান, তাদের খুনের বিনিময়ে, রক্তের বিনিময়ে, আয়নাগরের বিনিময়ে, জেল জুলুমের বিনিময়ে, দেশান্তরিত হওয়ার বিনিময়ে এই 24 সংগঠিত হয়েছে। আমরা 47, 71, মাঝখানে 52 আছে, 90 আছে। জাতির এই টার্নিং পয়েন্টগুলোকে যেমন আমরা ধারণ করি, আমরা সিরিয়াসলি ধারণ করি 24-কে। দুইবার দেশ স্বাধীনতার মুখ দেখলেও স্বাধীন নাগরিক হিসাবে এদেশের মানুষেরা তাদের অধিকার ভোগ করতে পারেনি, বরঞ্চ দফায় দফায় স্বৈর শাসন এই জাতির ঘাড়ে চেপেছে। দুঃশাসনের কবলে জাতি পিষ্ট হয়েছে। দুর্নীতির কারণে জাতি সরাসরি প্রত্যেকটি নাগরিক ক্ষতিগ্রস্ত হয়েছে। মানুষ অধিকার হারা হয়েছে। সর্বক্ষেত্রে বৈষম্য প্রতিষ্ঠিত হয়েছে। এই জন্য জুলাই যোদ্ধাদের মূল স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। আমরা সব ক্ষেত্রে সুবিচার চাই, বৈষম্যহীন একটি সমাজ চাই। এই সমাজ গড়ার জন্যেই এবার এই নির্বাচনের সাথে আরেকটা নির্বাচন হয়েছে, সংসদ নির্বাচন এবং সংস্কার পরিষদের নির্বাচন। যে অর্ডিন্যান্সের কারণে এই নির্বাচন, একই অর্ডিন্যান্স বলেছে দুটি নির্বাচন একই দিনে হবে। একটা সংস্কার বিষয়ে জনগণের মতামত, গণভোট, আর একটা হচ্ছে সংসদ নির্বাচন হয়েছে। ফলাফল যেটা হয়েছে সেটা আপনারা দেখেছেন। আমরা দেশের বৃহত্তর স্বার্থে এই ফলাফল মেনে নিয়েছি, দুটা ফলাফলই মেনে নিয়েছি। একটি নির্বাচনকে আলাদা করে আরেকটি থেকে দেখার কোনো সুযোগ নেই। এই নির্বাচন দুটি একটি আরেকটি সম্পূরক। বরঞ্চ প্রথম ফাংশন শুরু হবে এই নির্বাচিত সদস্যদের সংস্কার পরিষদের সদস্য হিসেবে, এবং তারও কিছু মেয়াদ উল্লেখিত আছে। এই কাজটি সম্পন্ন হওয়ার পরে অটোমেটিক্যালি তারাই আবার সংসদ সদস্য হিসাবে ফাংশন শুরু করবে। এই জন্যে ওই একই অর্ডিন্যান্সকে সম্মান করে আমরা প্রথম দিনে দুটি শপথ নিয়েছি। প্রথম শপথ হয়েছে সংস্কার পরিষদের সদস্য হিসাবে, দ্বিতীয় শপথটি হয়েছে সংসদ সদস্য হিসাবে। আমরা দুই জায়গায় শপথ নিয়েছি, দুই জায়গায় আমরা স্বাক্ষর করেছি। কিন্তু দুঃখের বিষয়, এখন পর্যন্ত সরকারি দল প্রথম শপথটি তারা নেননি। আমরা তাদের প্রতি আহ্বান জানাবো, আসুন জুলাইকে সম্মান করি।